কত পদাবলী অংশুমালী। দর্শক, অংশুমালীর লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বরেণ্য একজন মানুষ, যিনি একাধারে রাজনীতিবিদ, লেখক এবং বাংলাদেশের প্রকাশনা জগতের পুরোধাদের একজন। আমাদের সঙ্গে আছেন মেজবাউদ্দিন আহমেদ, স্বত্বাধিকারী অঙ্কুর প্রকাশনী। মেজবা ভাই, আপনাকে স্বাগত আজকের লাইভে। ধন্যবাদ, আপনাদের দেখে আমিও খুশি হয়েছি। হ্যাঁ, আপনাদের পেয়ে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমিও খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ মেজবা ভাই। মেজবাউদ্দিনের সাথে কথা শুরুর আগে একটু বলে নিই তার সম্পর্কে। মেজবাউদ্দিন শুরু থেকেই এদেশের একজন সচেতন, ছাত্র জীবন থেকেই শুরু তার সচেতনতার। তিনি দেশ গঠনের কাজে রাজনীতিতে যোগ দেন তখন, এবং এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। একজন বীর মুক্তিযোদ্ধা তিনি। ফিরে আসে, আবার জড়িয়ে পড়েন রাজনীতি, জাসদের সাথে যোগ দেন, বামপন্থী রাজনীতির সাথে জাসদ করেছেন তিনি। তারপর যুক্ত হয়েছেন শ্রমিক আন্দোলনের সাথে, মানবাধিকার আন্দোলনের সাথে। শ্রমিক অধিকার নিয়ে কাজ করেছেন, মানব অধিকার নিয়ে কাজ করেছেন এবং করছেন এখন পর্যন্ত। মত প্রকাশের জন্য, মুক্ত মত প্রকাশের জন্য হুমকির সম্মুখীন হয়েছেন ধর্মীয় মৌলবাদীদের কাছ থেকে। লিখেছেন জাতীয় দৈনিকগুলিতে, কলাম লিখেছেন, রাজনৈতিক কলাম। আমাদের সমাজ গঠনে যে কলাম কাজে লাগে, সেই কলাম বেরিয়ে এসেছে তার হাত থেকে। দৈনিক কর্ণকথায় লিখতেন তিনি, সম্পাদনা করেছেন সাপ্তাহিক একটা কাগজ, দৈনিক সমীক্ষা। 86 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রকাশনা জগতে বিশেষ প্রকাশনার বিশেষ চিন্তা থেকেই শুরু করেন অঙ্কুর প্রকাশনী। শিশুদের বই, সাহিত্য, সামাজিক বিজ্ঞানের উপর পাণ্ডিত্যপূর্ণ বই প্রকাশ করেছেন সেই প্রকাশনী থেকে। ওনার সাবেক মার্কিন রাষ্ট্রপতি, মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনের সাথেও তার একটা যোগাযোগ ছিল তার বইয়ের ব্যাপারে, সে কথা শুনবো তার কাছ থেকে। অঙ্কুর প্রকাশনী বিভিন্ন দেশের বইমেলাতে অংশগ্রহণ করেছে। মেজবাউদ্দিন গিয়েছেন বিভিন্ন দেশের বইমেলায়, বিভিন্ন দেশের প্রকাশনার বিষয়গুলো তার জানা, আমরা সেটাও জানবো তার কাছ থেকে। কথা না বাড়িয়ে চলে যাই আমরা মেজবা ভাইয়ের কাছে, মেজবাউদ্দিন আহমেদের কাছে। জানতে চাই শুরুর ছাত্র জীবনটা কি। মেজবা ভাই, ছাত্র জীবন কিভাবে শুরু হলো, রাজনীতিতে কেন আসা হলো, কি চিন্তা থেকেই আপনি ছাত্র জীবনে রাজনীতিতে জড়ালেন এবং শেষে মহান মুক্তিযুদ্ধে যোগ দিলেন, এই বিষয়টা দিয়ে শুরু করতে চাই মেজবা ভাই। হ্যাঁ, আমি ছাত্র জীবন আমার শুরু হয় কলেজ জীবন 1964 সালে। তো আমি জগন্নাথ কলেজে ভর্তি হই। সেই সময় বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। আমি পুরনো ঢাকায় থাকি, আমি দেখেছি যে এই দাঙ্গা মানে হিন্দু নিধন। এটা আমাকে খুবই পীড়িত করে। যে যে স্লোগান দিয়ে, যে কথা বলে পাকিস্তান হয়েছে, এবং এখানে যে ধর্ম লঘিষ্ঠদের স্বাধীনতাহীনতা এবং মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা আমাকে পীড়িত করে। সে সময় যে শান্তি মিছিল বেরোয় দাঙ্গার বিরুদ্ধে, আমি অল্প বয়সেই সেই দাঙ্গার মিছিল অংশ নিই। তারপরে আমার ভাবনা আসলে এই দাঙ্গাটা কিভাবে থামানো যায়।
এবং এই বাংলাদেশের সম্প্রীতি তৈরি করা যায়, সেখান থেকেই আমার রাজনীতিতে প্রবেশ। সে সময় ইত্তেফাকে একটা কলম ছিল, কলম লিখতেন আহমেদুল কবির, মিঠে করা ভীমরুল। এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ছিল, সরাইল গ্রামের। উনার লেখা আমাকে এই অল্প বয়সেই আমাকে খুব আকর্ষণ করত, এবং উনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লিখতেন, গণতন্ত্রের জন্য লিখতেন, বাঙালির সাংস্কৃতিক স্বাধীনতার কথা বলতেন। সেই সময় রবীন্দ্র শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি চলছিল, তার বিরুদ্ধে পাকিস্তানি শাসকরা বলছে। তখন আমরা আমাদের মতো মানুষ এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সেই সময় আমি ছাত্রলীগে যোগ দিই, যদিও অধিকাংশ আমার বন্ধু ছিল ছাত্র ইউনিয়নের। তখন থেকে আমরা একটা ভাবনা আমাদের ছাত্র লীগের কিছু মানুষের মধ্যে, এবং আমাদের তৎকালীন নেতা, তখনকার নেতা সিরাজুল আলম খান আমাদের বলতেন, শুনতেন আমাদের কথা। এবং এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? তখন আমাদের ভাবনা হয়েছিল যে এই দেশটাকে স্বাধীন করা ছাড়া আমাদের পরিত্রাণ করার উপায় নেই। দুই প্রদেশে বৈষম্য থাকবে যদি পাকিস্তান থাকে, পাঞ্জাবিদের শাসন থাকবে, ইউপি পাঞ্জাবি এলিট ব্যুরোক্র্যাটদের শাসন থাকবে। আমাদের একটা কলোনির মতোই থাকতে হবে। তো সেই ভাবনাগুলো তখন থেকে আমাদের ছাত্র অবস্থা কাজ করছিল। তখন কলকাতার একটা পত্রিকা পেতাম, লেখিকা মৈত্রী দেবী, উনি পত্রিকা বের করেছিলেন নবজাতক। সেই নবজাতকের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লেখা হতো, এবং গোড়ামির বিরুদ্ধে, উদার চিন্তার পক্ষে সপক্ষে লেখা হতো। ঢাকা থেকেও অনেকে লিখতেন, আমিও কিছু কিছু লেখা সে পত্রিকায় লিখেছি। তখন আশ্চর্য বিষয়, ওই লেখা প্রকাশ হওয়ার পর আমার বাড়িতে পুলিশ, এসবি হানা দিল। কেন লিখেছি, কিভাবে যোগাযোগ ওই পত্রিকার সঙ্গে, নানা ঝামেলা গেছে, কারণ ওই লেখাগুলো স্বনামে ছিল। তারপরে ওই কলকাতা থেকে একটা পত্রিকা বেরোতো, পান্নালাল দাশগুপ্তের কম্পাস, সেখানে লিখতাম বা সেই পত্রিকা পড়তাম। এই অবস্থা আমাদের দেশের তো তখন পত্রিকা বলতে অল্প কয়েকটা পত্রিকা, এবং এই অল্প কয়েকটা পত্রিকা দিয়ে আমাদের সব লেখা জোকা চিন্তাটা প্রকাশ পেত না, তারা সাহসও করতো না সেগুলো ছাপতে। তখন আমরা এই কলকাতার এগুলো পত্রিকাগুলো থেকে পত্রিকা লিখতাম, এবং তাদের থেকে সেই সব তাদের লেখাগুলো পড়তাম। আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা উদয় হওয়া শুরু করে। তারপরে 65 সালে পাক ভারতকে যুদ্ধকে কেন্দ্র করে আমরা একটু কোণঠাসা। তখন আমাদের বিরুদ্ধে সাংঘাতিক প্রচার যে আমরা পাকিস্তান ভাঙ্গার জন্য কাজ করছি, ভারতের পক্ষে কাজ করছি। তখন আবার আইয়ুব খান ডিকেডস অফ রিফর্ম পালন করছে, উন্নয়নের দশক, তার বেসিক ডেমোক্রেসি কাজ করছে, এই লম্বা ইতিহাস। সেই বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধেও আমরা কাজ করেছি, এবং এই নির্বাচনে অংশ নিচ্ছি, ফাতেমা জিন্নার পক্ষে ইলেকশন করেছি। অনেক সেই সময়টা আমরা পার করেছি এই লড়াই করতে করতে গণতন্ত্রের জন্য। তখন থেকে আমি ট্রেড ইউনিয়ন আন্দোলনে যুক্ত হই।
কারণ আমার বাড়ির কাছে ছিল চটকল শ্রমিক ফেডারেশনের অফিস। চটকল শ্রমিক ফেডারেশনটা তৎকালীন রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির, সেটা আরএসপি নামে পরিচিত ছিল, আরএসপি। আর এটা বাংলাদেশে পরে সমাজবাদী দলের নামে রূপান্তরিত হয়। ভারতীয় আরএসপি এখনো আছে। তাদের সাথে চটকল আন্দোলনের 64 সালে এবং 67 সালে কাজ করি। তারপরে বঙ্গবন্ধু 6 দফা দিলেন। এই 6 দফা আমরা হাতে হাতে করে, 6 দফা ঘরে ঘরে বিলাতাম। এবং 6 দফা দেওয়ার পর আওয়ামী লীগের অধিকাংশ নেতা জেলে চলে গেল। বাকি যারা ছিল তারা দল ত্যাগ করলো। আর যারা দল ত্যাগ করেনি তারা চুপচাপ হয়ে গেল। সেই সময় আওয়ামী লীগ নির্ভর করতো ছাত্রদের উপর। তখন আওয়ামী লীগ খুবই দুর্বল ছিল, কারণ সরদি সাহেব নাই, মারা গেছেন। তারপরে আওয়ামী লীগ দুটো বিভক্তি আসে তখন পার্টি পুনর্গঠন করতে, যে তবে সিনিয়র নেতারা এনডিএফ এ থেকে যায়, সরি পিডিএম এ থেকে যায়, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের সাথে থেকে যায়। তো এই অবস্থায় বঙ্গবন্ধুর সাহসের সাথে এই 6 দফা দিলেন। আমরা খুব খুশি হলাম, যারা আমরা স্বাধীনতার পক্ষে ভাবছিলাম। আমরা তখন ভাবলাম যে ইনি পারবেন দেশের স্বাধীনতা আনতে। কিন্তু তখন আমরা যখন কাজ করতে যাচ্ছি বঙ্গবন্ধুকে নিয়ে, সাংঘাতিক বিরূপ সমালোচনা আমরা সেগুলি ফেস করতে হতো, বিশেষ করে শ্রমিক আন্দোলনে। সেটা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে বিষয়গুলো ছিল, আইয়ুব খান তুলেছিল, অ্যাবডো করেছিল, তাদের রাজনীতি থেকে সরিয়ে দিয়েছিল, দুর্নীতি সহ অন্যান্য বিষয়। আমরা তখন থেকেই আমাদের এই হলো যে 6 দফাটা প্রচার করি, দুই দেশে বৈষম্যটা, দুই প্রদেশের বৈষম্যর বিষয়টা তুলে ধরি। মানুষকে আন্দোলনে নিলে তখন এই ব্যক্তিগত বিষয় থাকবে না। আর আর আমরা তো বেশ ভালোভাবেই আনার চেষ্টা করছি যে কিভাবে বঙ্গবন্ধুর ইমেজটা তৈরি করা যায়, 6 দফাটা তৈরি করা যায়। আমরা মিটিং মিছিলে শেখ মুজিবের মুক্তি চাই এই স্লোগানটা দিতাম। আর সেই সময় আমরা খুব বেশি আন্দোলনটা পাবলিকলি অগ্রসর করতে পারিনি। বঙ্গবন্ধু জেলে, অন্যান্য নেতারা জেলে। একটা উপায় বাইর হলো যে আমরা তাহলে যখন মিটিং মিছিল করতে পারছি না, জমায়েত করতে পারছি না ভালো, তাহলে একটা হরতাল দেওয়া যেতে পারে, এবং এটাতে দেখা যাবে আমাদের সমর্থন আছে কিনা। 7 জুনে হরতাল দেওয়া হলো। সেই সময় ঢাকা শহরের কথা বলতে পারি, আমি ঢাকা শহরে কাজ করেছি। তখন আওয়ামী লীগের মাত্র ঢাকা শহরে 3 জন লোক আওয়ামী লীগ অফিসে পেতাম, গাজী গোলাম মোস্তফা, আনোয়ার চৌধুরী আর কমলাপুরের শফি। গাজী গোলাম মোস্তফা আমাকে দিয়েছিল কয়েকজনের নাম, সূত্রাপুর কোতোয়ালি, যে এদের কাছে যাও, এরা হয়তো কিছু সাহায্য সহযোগিতা করতে পারে বা নামতেও পারে। না, তারা কেউ নামেনি। গেছিলাম, তারা কেউ নামেনি সেই হরতালে। তো সেই হরতালে আমাদের বড় শক্তি হলো ছাত্র জগন্নাথ। আবার ছাত্রের একটা অসুবিধা ছিল, তখন অধিকাংশ কলেজ ইউনিভার্সিটিগুলি বন্ধ। জগন্নাথ কলেজের ছাত্ররা কলেজ বন্ধ থাকা অবস্থায়ও আমরা সদরঘাট এই এলাকায় টিকেটিং করি। আর প্রতিদিন ছাত্রলীগের কেন্দ্রীয় ভাবে মিছিল বেরোতো। একটা হলো সায়েন্স এনএক্স থেকে, আর একটা হলো মধুর ক্যান্টিন থেকে, এই হরতালের পক্ষে। সেগুলিতে যোগ দেই।
আর সিরাজুল আলম খান তখন আত্মগোপনে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আসনুল্লাহ হল থেকে শ্রমিকদের অর্গানাইজ শুরু করে। আমাদের এই 6 দফায় তখন আমার মূল কাজ হয়ে যায় পোস্তগোলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আর ওইদিকে হলো তেজগাঁই রুহুল আমিন ভূঁইয়া, আদমজির হলো সাইদুল হক সাধু এবং সিরাজুল আলম খান, এইগুলি সব অর্গানাইজ করা শুরু করলেন এবং মতিঝিল পাড়া। 7 জুনের দিন দেখা গেল যে রাস্তাঘাটে পিকেটিং এর অভাবে গাড়ি ঘোড়া নেমে পড়েছে। আর 2-1টি জায়গায় জগন্নাথ কলেজের সামনে কিছু পিকেটিং হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির কাছে। মূল তারপর গাড়ি ঘোড়া নেমে পড়েছে, দোকানপাটও খুলে ফেলছে, অফিস আদালত খুলে ফেলেছে। কিন্তু তেজগাঁয়ে ধর্মঘট হয়ে গেল, পোস্তগোলায় পার্শিয়ালি হলো, আদমজিতে ধর্মঘট হয়ে গেল। আদমজি শ্রমিকরা ধর্মঘট করে ঢাকায় আসা শুরু করলো, বিশাল মিছিল নিয়ে আসছে। আর ওইদিকে তেজগাঁ থেকে বিশাল মিছিল নিয়ে তারা ঢাকার দিকে রওনা দিল। সেখানে ইপিআর এর গুলিতে 3 জন শ্রমিক নিহত হয় 7 জুনের সময়। তো এইভাবে 7 জুনটা সফল হয়। আমিও গ্রেপ্তার হয়ে যাই 7 জুন। এবং আশ্চর্য, আমরা 2-250 লোক 7 জুনের দিন গ্রেপ্তার হয়েছি। এদের মধ্যে 2-3 জন ছাড়া, আমরা 2-3 জনের ছাত্রলীগ ছাড়া আওয়ামী লীগের একজনকেও পাইনি। বরং ছাত্র ইউনিয়নের 2 জনকে পেয়েছিলাম। তাদের মধ্যে একজন হলো মুজাহিদুল ইসলাম সেলিম। আর আমি ছাত্রলীগের 2 জন, আমার একজন ছিলেন আল আমিন চৌধুরী, পরে তিনি সচিব হন, আমাদের বাংলাদেশ বিমানেরও সচিব ছিলেন। আর আর আমি, এই 2 জন। তো এই আমাদের এই 66 সালটা আমরা পার করি। জেল থেকে বেরিয়ে আসলাম কয়েক মাস পর। তারপরে আমরা ধীরে ধীরে গোপনে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করি, লোকজনের সাথে সংযোগ করার চেষ্টা করি, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লোক আনার চেষ্টা করি। বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথেও দেখা করি, ছাত্রদের সাথে কথা বলি। তখন কঠিন ছিল আমাদের সময়টা, ভয়ও হতো যে আমরা যে এই স্বাধীনতার পক্ষে কাজ করছি, এই কথাটা বাইরে চলে না যায়। কিন্তু সেই সময় 66 সালে আমরা একটা শিক্ষা দিবস উপলক্ষে একটা সংকলন করলাম। সেটা মুক্তিযুদ্ধের পক্ষে সংকলনে লেখা হলো। সেই সংকলনটা বের করেছিলাম জগন্নাথ কলেজ থেকে, আমরা ছাত্রলীগের পক্ষ থেকে। তখন আবার আমার বাড়িতে পুলিশ রেইড হলো, আমার নামে ওয়ারেন্ট ইস্যু হলো। সেই সময় আমরা কাজ করতাম মফিজুর রহমান খান, কাজী আরিফ আহমেদ, ফিরোজুর রশিদ, এখন এখানকার এমপি, সাইফুদ্দিন, রাজিউদ্দিন আহমেদ, ফজলুর রহমান বুলু, আতাউর, দেলোয়ার, মোয়াজ্জেম, সবার নাম একসাথে মনে আসছে না, এরকম আমরা যারা ছিলাম, আমরা এই শিক্ষা দিবসকে আমাদের নামে অনেকের নামে ওয়ারেন্ট ইস্যু হলো। আমরা গোপনে কাজ করা শুরু করলাম। 68 সালে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় নেওয়া হলো। এই প্রথম লিফলেটে আমরা দিই, আমি একরাম হলে বঙ্গবন্ধুর শ্যালক, আকরাম, আমি আর রফিক। আকরাম আসলেন যে একটা লিফলেট ছেপে দিতে হবে, এবং বললো যে এরকম বঙ্গবন্ধুকে ঢাকা সেন্ট্রাল জেল থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে জানি না, পরে জেনেছি যে ক্যান্টনমেন্ট। ওই লিফলেটটা আমরা ডিস্ট্রিবিউট করি।
এই লিফলেটের খবর, রফিক গ্রেপ্তার হয়, লিফলেটের খবর পুলিশের কাছে যায়, পুলিশ আমার বাড়িতে তছনছ করে, এমনকি লেপ তোষক ছিঁড়ে দেখে লিফলেট আছে কিনা। কঠিন সময়। বাড়িতে তখন থরো থরো মা, বিধবা মা, বোনেরা আছে, কঠিন একটা সময়। আর এদিকে আমার চাচতো ভাই মাহমুদ আলী নেভিতে চাকরি করতেন, উনিও গ্রেপ্তার হলেন আগরতলা ষড়যন্ত্র মামলায়। যদিও তাকে আসামি করা হয়নি, কিন্তু 6 মাস তাকে আটকে রাখা হয়, অনেক অত্যাচার নির্যাতনও করা হয়, কারণ উনি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেমের বন্ধু ছিলেন এবং সুলতান উদ্দিন আহমেদকে চিনতেন। সুলতান উদ্দিন আহমেদ হলো এই আগরতলা ষড়যন্ত্র মামলার 3য় বা 4র্থ আসামি। তখন এই মামলা শুরু হওয়ার পর আমাদের যেটা সুবিধা হলো, আমরা সরাসরি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলা শুরু করলো, কারণ এই ইস্যুটা তো চলে আসলো এই আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে পত্র পত্রিকায়। ইত্তেফাক বন্ধ হয়ে গেল। আজাদ পত্রিকা তখন এই সার্ভিসটা আমাদের দেওয়া শুরু করলো। দৈনিক আজাদে তখন আগরতলা ষড়যন্ত্র মামলার নিউজটা রেগুলার ছাপা হওয়া শুরু করলো। তারপর আপনারা জানেন, সেই থেকে আমরা কাজ করে যাই এবং ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয়। আর তার মধ্য দিয়ে কেউ ভাবেনিও তখন যে এত বড় আন্দোলন হবে, 69-এর গণ আন্দোলন। কারণ সারা দেশ তখন ডিক্রেট অফ রিফারেন্স পালন করছে। আমাদের বুদ্ধিজীবীরা তখন পাকিস্তানে যাচ্ছেন, পাকিস্তানের যে 65 যুদ্ধক্ষেত্রগুলো দেখে খেমকারান সেক্টর থেকে বা পাকিস্তানি সেনাদের প্রশংসা করে নানা লেখা তখন প্রেস ট্রাস্টের পত্রিকা ছাপা হওয়া শুরু করলো। আইয়ুব খানের গুণগান গেয়ে নানা লেখা শুরু হলো যে আইয়ুব খানের আমলেই উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, আইয়ুব খানের আমলে আমাদের কিছু জুট মিল তৈরি হয়েছে, টেক্সটাইল মিল তৈরি হয়েছে, রাস্তাঘাট হয়েছে। মানুষ এগুলো দেখে প্রশংসা পঞ্চমুখ কিছু মানুষ। তারপরে বেসিক ডেমোক্রেটরা একটা শ্রেণী তৈরি হলো যারা বেনিফিটেড তখনকার সরকারের মাধ্যমে, আইয়ুব সরকারের মাধ্যমে। সেখানেও কিছু রাস্তাঘাট হলো, কিছু লোক তো বেনিফিশিয়ারি তখন হয়েছে। অনেকে ভেবেছিল এর বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না। আর তখন আইয়ুব খান গঠন করেছে প্রেস ট্রাস্ট অফ পাকিস্তান। প্রেস ট্রাস্টের আন্ডারে কিছু পত্রিকা, যেমন এখন দৈনিক পাকিস্তান ছিল। তারপরে তারা গড়ল ফিচার সিন্ডিকেট, যেখান থেকে ফিচার পাকিস্তানের পক্ষে, পাকিস্তানি শাসকদের পক্ষে ফিচার লিখে বিভিন্ন পত্র পত্রিকায় দেওয়া হতো। তারপর পাকিস্তান কাউন্সিল, সেখানে বুদ্ধিজীবীদের নেওয়া হলো। তারপর ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন, BNR, এখানেও আমাদের বুদ্ধিজীবীরা গেলেন। তারপরে পাকিস্তান কাউন্সিল, এইসবের মেম্বার টেম্বার হলে পাকিস্তানে যাওয়ার সুবিধা, বিদেশিদের যাওয়া দেওয়া সুবিধা, বনানী গুলশানে প্লট পাওয়ার সুবিধা। এই বুদ্ধিজীবীদেরা প্রায় বিকৃত হয়ে গেল। আর আইয়ুব খানের পত্রিকায় তখন আইয়ুব খানের ফ্রেন্ডস নট মাস্টার ধারাবাহিকভাবে ছাপা হলো। শুনি অনেক বামপন্থী বুদ্ধিজীবী সেগুলি ট্রান্সলেট করতেন, এবং এমন বুদ্ধিজীবীর নাম শোনা যেত যে বুদ্ধিজীবী 71-এর মুক্তিযুদ্ধের পর আল বদর রাজাকারদের দ্বারা নিহত হয়েছে। এখন শহীদ হিসাবে আমরা তাকে শ্রদ্ধা করি। এইসব নামও ছিল, এবং তারা মুক্তিযোদ্ধাদের হিট লিস্টেও ছিল।
কিন্তু আবার পরে দেখা গেল যে তারা আল বদর রাজাকারদেরও হিট লিস্ট। তো সেই সময় একেবারে কেউ ভাবতে পারেনি এত বড় গণ আন্দোলন হবে। একটি লোক পাওয়া যেত না আমাদের পক্ষে। সেই সময় ধরেন দুই একজন বুদ্ধিজীবী, অধ্যাপক আহমদ শরীফ, প্রাক্তন রাষ্ট্রদূত এবং আইনজীবী কামরুদ্দিন আহমদ, আর আমরা পেয়েছিলাম জনতা পত্রিকার সম্পাদক এম আনিসুজ্জামান। উনি সমাজবাদী দল করতেন। তো সেই সময় কিছু কিছু লোক আমরা পেয়েছিলাম। সেই ৬৯ গণ আন্দোলন হলো, তখন দেখা গেল যে আন্দোলন যখন সফল হইল তখন দেখা গেল যে অধিকাংশ বুদ্ধিজীবীরা আমাদের পক্ষে, বিশাল ব্যাপার স্যাপার, সবাই এখন আওয়ামী লীগ, সবাই ছাত্রলীগ এবং সবাই শ্রমিক লীগ। সেই গণ আন্দোলনে যদি আমরা পোস্তগোলা, আদমজি সহ, তেজগাঁ সহ বিভিন্ন শিল্প অঞ্চলে সংগঠন সেই সময় গোপনে সিরাজুল আলম খানের নেতৃত্বে না করতাম, ৬৯ যে গণ আন্দোলন হয়েছে যেখানে শ্রমিকদের যে ভূমিকা ছিল, বড় ভূমিকা, বিভিন্ন শিল্প অঞ্চলে ঘেরাও, অফিস আদালতে ঘেরাও দিয়ে তারা আন্দোলনটা তুলে ধরেছিল, উচ্চতে নিয়ে গিয়েছিল, সেইটা অন্যদের হাতে থাকত। অনেক বামরা বলছে তোমরা আমাদের সর্বনাশ করেছো, তোমরা এইখানে ট্রেড ইউনিয়ন করতে এসে আমাদের জাতীয়তাবাদী তোরে আমাদের আন্দোলন হারিয়ে গেছে। তো এইভাবে আমরা ৬৯ এবং এই ৬৯-এর পর যখন ৭০-এর নির্বাচনের দিকে যাচ্ছি, তখন আমরা আমাদের স্লোগান পরিবর্তন হতে থাকে। আমরা স্লোগান দেই পদ্মা, মেঘনা, যমুনা তোমার আমার ঠিকানা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। পুরো আন্দোলনটা শুধু ৬ দফা না, ওই এক দফার দিকে আমরা নিয়ে যেতে চেষ্টা করি, একের পর এক স্লোগান। তখন কিন্তু আমাদের ভীষণ বিরোধিতা ছিল এইসব স্লোগানের বিরুদ্ধে। আমরা কেন দিই এক্সট্রিম? এখন তো বঙ্গবন্ধু ইলেকশনে যাচ্ছে, পাকিস্তানের ফ্রেমওয়ার্কেই, এখন এইসব দেওয়া দরকার কি? আর ৬৯ গণ আন্দোলনে কিন্তু বঙ্গবন্ধু বা শেখ মুজিবের মুক্তির দাবিটা ছিল না, শুধু কথা ছিল সকল রাজবন্দীদের মুক্তি। আমরা মিটিং মিছিলে প্রথম থেকে শেষ অবধি, মিছিলের প্রথমে দিকে এবং শেষ পর্যন্ত রাজবন্দীদের মুক্তি চাওয়ার ক্ষেত্রে ওই শেখ মুজিবের মুক্তি চাই, আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নাও, এই স্লোগানটাই প্রধান হয়ে দাঁড়ায়। সেটা অনেক বিরোধিত হয়েছে সংগ্রাম পরিষদ থেকে, ভাই তোমরা এটা দাও কেন, এটা তো আমাদের 11 দফায় দাবিতে নাই। তারপরেও আন্দোলন শেষ পর্যন্ত এই দিকেই দাবিত হয়ে যায়। সেটা ছিল আমাদের একেবারে ইচ্ছাকৃত প্রচেষ্টা দিয়ে বঙ্গবন্ধুকে তুলে ধরা, বঙ্গবন্ধুর মুক্তিটা তুলে ধরা, আর বঙ্গবন্ধুর সম্পর্কে যে বিতর্ক তার অবসান করাটা, তা ছিল আমাদের একটা বড় টার্গেট। এবং সেটা আমরা খুব সফল হতে পেরেছি বলে আমার মনে হয়। যদিও ঐক্যবদ্ধ আন্দোলনে অনেক কিছু আমাদের করতে হয়েছে, যেমন বঙ্গবন্ধুকে আলাদাভাবে রেস কোর্সে সম্বর্ধনা দেওয়া এবং তার বক্তৃতা দেওয়া, যেটা ছাত্র সংঘ পরিষদের সিদ্ধান্ত ছিল না, পরে তারা বাধ্য হয়েছে আসতে। বঙ্গবন্ধু উপাধি দেওয়া, এটাও তারা জানতো না, সেগুলো আমরা করেছিলাম যে আমরা বুঝেছি যে এই ইরাকে কেন্দ্র করে আমাদের মুক্তির যুদ্ধটা এগিয়ে নিয়ে যেতে হবে। তখন জয় বাংলা স্লোগানটাও আমাদের জন্য বিপজ্জনক ছিল। আমরা যখন দিতাম
তখন আওয়ামী লীগের মধ্যে দিয়ে বিরোধিতা হয়েছে। কে ওবায়দুর রহমান, আওয়ামী লীগের ছাত্রলীগের প্রাক্তন সম্পাদক, পরে বিএনপিতে গেছেন, প্রকাশ্যে বিরোধিতা করত। আমার মনে আছে যে বেশি দূরে না, স্বাধীনতা সংগ্রামের মাত্র 2 মাস আগে 1971 সালের জানুয়ারি, 4 জানুয়ারি, রমনা পার্কের রেস্তোরাঁর কাছে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জয় বাংলা স্লোগান দিয়েছিল বলে আমাদের 3জনকে ছাত্রলীগের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। সেই অনুষ্ঠানে বঙ্গবন্ধুও ছিলেন, সৈয়দ নজরুল ইসলামও ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম ভীষণভাবে ভৎসন্ন করেন আমাদের, কেন জয় বাংলা স্লোগান দিচ্ছে। সেটা কিন্তু মাত্র 2 মাস আগে। তো তারপর তো আপনারা জানেন যে তারপরে ওই অসহযোগ নির্বাচনে আমরা কি করি। সেই সময় তো সব জায়গায় আওয়ামী লীগ ছিল না, অনেক নতুন লোক এসে ক্যান্ডিডেট হয়েছে। আওয়ামী লীগ কমিটিও ছিল না। আওয়ামী লীগ তো ফুল টাইমারদের পার্টি না। আওয়ামী লীগ নেতা উকিল, ব্যবসায়ী, বিমা ব্যবসায়ী, তারা 2-1 জন থাকে চুঙ্গা ফোকার জন্য লোক, অনেকের তাও নাই। তারা বেশিরভাগ নির্বাচন ছাত্রদের উপরে। অনেক জায়গায় জেলা থানা কমিটি নেই আওয়ামী লীগের, ক্যান্ডিডেট তো সবাই হচ্ছে। তো আমরা প্ল্যান করে প্রতিটি কনস্টিটুয়েন্সি ধরে 4 জন করে সেন্ট্রাল ছাত্রলীগের লোককে পাঠানো হয়। তারা পুরো ইলেকশন প্রক্রিয়াটা করে, নমিনেশন ফাইল থেকে নিয়ে যেন মিস না যায়। কারণ এগুলো সব নতুন লোক প্রার্থী হয়েছে, যারা জীবনে প্রার্থী ছিল না বা জীবনের দল করেনি এমন লোক অধিকাংশ। যেমন এখনকার যে প্রেসিডেন্ট, উনি লয়ের ছাত্র ছিলেন, তাকে ধরে ক্যান্ডিডেট করা হয়েছে। উনি মাঝে মাঝে হ্যাঁ আমাদের ছাত্রদের সাথে কম বেশি একটু যুক্ত ছিলেন। কিশোরগঞ্জে লোক পাওয়া যায় না, তখন সিরাজুল আলম খান আসম আব্দুর রব্বাইকে বললেন, ওই তোর যে একটা পরিচিত ছেলে আছে ল পড়ে, ওকে ক্যান্ডিডেট কর না। তো ওইভাবে আমাদের বর্তমান প্রেসিডেন্টও ক্যান্ডিডেট হয়েছিল। তো এইরকম অনেক ক্যান্ডিডেট হয়েছে। সেই সময় ছাত্রলীগ একের পর এক স্লোগান এবং আন্দোলনের মধ্য দিয়ে পুরো জিনিসটাকে ঘুরিয়ে নিয়ে এই জাতীয়তাবাদী আন্দোলন রূপান্তরিত করে। সেই সময় এর বিরোধিতা ছিল। তখন নকশাল আন্দোলন শুরু হয়েছে 67 থেকে। ছাত্র ইউনিয়নের যেটা প্রো চাইনিজ গ্রুপ, তারা অধিকাংশ চলে গেল আন্ডারগ্রাউন্ডে। শিয়ার শিকদার সহ তারা তাদের আন্দোলন শুরু করেছে এবং প্রকাশ্যে ছিলেন মাওলানা ভাসানী। তো আইয়ুব বিরোধী মাঝে মাঝে আন্দোলন সংগ্রাম করেছেন, হরতালও করেছেন। কিন্তু তাদের আবার নির্বাচনের সময় রোলটা ছিল নির্বাচনের বিরুদ্ধে। ভোটের আগে ভাত চাই স্লোগান হয়েছে বিশাল আকারে, বিশাল মিছিল। তখন তাদের শক্তিও অনেক। যদি প্রো মস্কো প্রো পিকিং ভাগ না হতো এবং এই ছাত্র ইউনিয়ন বা ন্যাপ এই নকশাল আন্দোলনে না যেত, তাহলে তারা আওয়ামী লীগের চেয়ে কম শক্তিশালী ছিল না। এবং তারা এর আগে স্বায়ত্ত শাসনের জন্য স্বায়ত্ত শাসনের কথা বেশিই বলছে, বরং আওয়ামী লীগ বলছে যে অধিকাংশ স্বায়ত্ত শাসন অর্জন হয়ে গেছে যখন তারা যুক্তফ্রন্ট আমলে সরকার। কিন্তু তাদের এই ভূমিকার ফলে তারা একেবারে নির্বাচনের পরে তারা একেবারেই তাদের শক্তি নিঃশেষিত হয়ে যায় এবং প্রো পিকিং গ্রুপও বিভিন্ন ভাগ হয়ে যায়। হক, তোহা, দেবেন শিকদার, আবুল বাসার, আবার হক তোহাও ভাগ হয়ে যায়। তারপর শিয়া শিখদের এমার্জ হয়। কাজী জাফর শরদিন্দু দস্তিদারদের আরেকটা গ্রুপ হয়। এই ফলে তারা বিভক্ত হয়ে যায়। তারা কেউ কেউ মুক্তিযুদ্ধে জয়েন করে,
আর কেউ দুই, যেমন তোহা হক, মতিন আলাউদ্দিনরা, ওরা এই এই মুক্তিযুদ্ধে তখন দুই কুকুরের লড়াই এই হিসেবে আখ্যায়িত করে। তারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও লড়াই করে এবং কিসের পক্ষে, পাক বাহিনীর বিরুদ্ধেও লড়াই করে। এই ছিল তখন তাদের এই অবস্থা। আমি মনে হয় একটু থামি, একটু পরে আবার কথা বলি, 1 মিনিট বা 2 মিনিট। জি ভাই। 2 মিনিট। আচ্ছা, ঠিক আছে, আমরা এর মধ্যে কথা বলতে থাকি। এরপরে আপনার তো রাজনৈতিক জীবনের অনেকখানি আমরা শুনলাম, আমাদের তো প্রায় 35 মিনিট চলে গেছে। আমরা এরপরে চলে আসবো আপনার লেখক জীবন, আপনার প্রকাশনা, কারণ প্রকাশনা নিয়ে আমাদের অনেক কথা আছে। যে আপনি থিম পার্কের কথা বলছিলেন, একটা থিম পার্ক করার মতো, যেমন দেশের বাইরে আছে ওই রূপকথার গল্প নিয়ে শিশুদের জন্য থিম পার্ক, এরকম আপনার একটা চিন্তা ছিল। এইসব নিয়ে একটু কথা বলবো আমরা। আপনি একটু ব্রেক নিতে চাচ্ছেন, কথা বলে নিন। আমি 2 মিনিট একটু একটু ঠিক আছে, একটু পানি খেয়ে নিই। ঠিক আছে, ঠিক আছে ভাই। আহ, আমরা কথা বলবো মেজবাউদ্দিন আহমেদের সাথে। কথা বলবো তার প্রকাশনার বিষয়ে। প্রকাশনার তারপরে অঙ্কুর প্রকাশনী একটা বিশেষ জায়গা করে আছে এই দেশে। ওনার এই প্রকাশনা নিয়ে অনেক স্বপ্ন আছে ওনার, মেজবাউদ্দিন আহমেদের। উনি চাচ্ছেন দেশের বাইরে বিভিন্ন রূপকথা গল্প কেন্দ্রিক থিম পার্ক গড়ে উঠেছে। এটা একটা পার্কে গেলেই একটা কাহিনী চোখের সামনে ভেসে ওঠে বই থেকে। সেরকম থিম পার্ক করা যায় কিনা বা এই ধরনের চিন্তা তার মধ্যে কাজ করছে। আর সবচেয়ে বড় ব্যাপার, অঙ্কুর প্রকাশনী তো প্রকাশনা সংস্থা হিসাবে অঙ্কুর প্রকাশনী ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার্স অ্যালায়েন্স, আফ্রো এশিয়ান এবং আফ্রো এশিয়ান বুকস কাউন্সিলের সদস্য। ফ্রাঙ্কফুটের বইমেলায় তারা নিয়ত অংশগ্রহণ করছেন, প্রতিবারই অংশগ্রহণ করছেন। অন্যান্য যেখানে বইমেলা হচ্ছে যাচ্ছেন, তারা কাজ করছেন এই বিষয়ে। ফিরেছেন মেজবা ভাই, কথা বলবো মেজবা ভাইয়ের সাথে আবার। মেজবা ভাই, রাজনৈতিক জীবনটা অনেকটাই শুনলাম আপনার। সেই ছাত্রলীগের পক্ষে আপনাদের সেই যে স্বাধীনতা পূর্ব সময়ের কাজ, সেই সংগঠন গুছিয়ে নেওয়া, সেই শুনলাম। রাজনীতির থেকে এখন একটু সরিয়ে এসে প্রকাশনার দিকে যাই মেজবা ভাই। প্রকাশনার দিকে আপনার অনেকগুলো স্বপ্ন আছে। আপনি তো আপনার অঙ্কুর প্রকাশনী তো বিশেষ কিছু বা বিশেষ মানে পাণ্ডিত্যপূর্ণ যে গ্রন্থগুলো আছে সেইগুলো বের করার প্রতি মনোযোগী। তারপর আপনার শিশুদের নিয়ে কাজ করার জায়গা আছে। যে শিশুদের নিয়ে চিন্তা করছিলেন থিম পার্ক, থিম পার্ক বিষয়টা আপনি আমার সাথে একসময় কথা বলছিলেন, এটা আমার খুব মানে ভালো লেগেছে। এই চিন্তাটা অনেকেই করে না। এই ব্যাপারটা আপনার কাছ থেকে মির্জা ভাই একটু শুনতে চাচ্ছিলাম। বই প্রকাশনাটা শুরু করি অল্প অল্প করে 86 এর পর। আমি তখন এই 79-80 দিকে জেল থেকে বেরোই, দীর্ঘদিন কারাগারে। তখন আবার গণকণ্ঠের সাথে যুক্ত হই এবং আবার জাসদ রাজনীতির সাথে কাজ করা শুরু করি। তো গণকণ্ঠটা যখন বন্ধ হয়ে গেল, নিজের একটা প্রফেশন তৈরি করার চেষ্টা করছিল। তখন পত্রিকায় কিছু কিছু লিখি, খুব ভালো লিখি না, কিন্তু কিছু রাজনৈতিক বিষয় নিয়ে লেখালেখি করি। তখন পত্রিকাও কিন্তু সীমিত। আবার ডেইলি পেপার গুলো তখন ওদের নিজস্ব কলামে ছাড়া তাদের লেখা, বাইরের লেখা কম ছাপে। তখন ইত্তেফাক, আজাদ, এইরকম দু একটা পত্রিকা। 90-এর পর যে পত্রিকা আসছে, এইরকম পত্রিকা ছিল না তখন। সেখান থেকে আমার বিভিন্ন কারণে তখন আমার জার্মানিতে যাওয়া হতো।
জার্মানির বই মেলায় যাই, তখন আমার বই প্রকাশের প্রতি খুব আগ্রহ জন্মে। অনেকে আছে যে আহ, বই প্রকাশনা করে বই মেলা যায়, আমি প্রকাশনা শুরু করার আগে বই মেলায় গেছি। তো বন্ধুদের সাথে ফ্রাঙ্কফুর্ট বই মেলাটা দেখতে গেছিলাম, এবং তখন আইডিয়াও আসে যে যে বিদেশি বই, ভালো ভালো বই লাইসেন্স নিয়ে বাংলায় করা। কিন্তু আবার তখন এই বিদেশি লিটারেচারের বাংলায় বই কেমন হবে আমার এই বিষয়ে একটা সন্দেহ ছিল। অর্থকরীও তেমন ছিল না, বা সেগুলো সংগ্রহ করতে হয়েছে। এবং এই 90-এর শেষের দিকে গিয়ে আমি বিভিন্ন বইয়ের লাইসেন্সের জন্য চেষ্টা করি। তখন শুনতে পাই যে হ্যারি পটার একটা ভালো সিরিজ, ছোটদের বই। একবার বই মেলায় গেছি, তখন তখন ব্রিটিশ দেওয়ার রোজে যেতাম লন্ডন হয়ে। তখন লন্ডনে যে শুনলাম যে বিশাল লাইন হ্যারি পটার কেনার জন্য। সকাল থেকে বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এটা কেনার জন্য। লন্ডন থেকে আমি জার্মানিতে আসলাম। ফ্রাঙ্কফুর্ট বইমেলা শুরু হওয়ার কয়েকদিন বাকি কোলনে গেলাম, আমার এক বন্ধুর বাসায় উঠেছে। বন্ধুর বাবা আমাকে বললেন, তুমি কি হ্যারি পটারের লাইসেন্স কিনেছো? আমি একটু অবাক হলাম যে বৃদ্ধ মানুষ দ্বিতীয় মহাযুদ্ধে লড়াই করছে, হিটলারের বাহিনীর সদস্য হয়ে, জেলেও ছিল ফ্রান্সে, তার থেকে সেই সব যুদ্ধের গল্প শুনতাম। উনি বলছেন যে হ্যারি পটার নিয়েছে কিনা। তখন আমার বন্ধু আমার দিকে হাসলো, কইতে সেও হ্যারি পটার বই পড়েছে, তার ছেলের জন্য কিনেছে। আমাকে বইটি দেখালো, আমি চেষ্টা করলাম। আমি কিছু কিছু পত্র পত্রিকায় পড়লাম এই হ্যারি পটার সম্পর্কে। বই মেলায় এসে আমি চেষ্টা করলাম যে হ্যারি পটারের এজেন্টের সাথে দেখা করতে। আপনারা জানেন যে ফ্রাঙ্কফুর্ট বই মেলা বই বেচা কেনা হয় না, বইয়ের অর্ডার টর্ডার নেয় তখনকার সময়। তখন তো এত ইন্টারনেট এরকম ছিল না। টেলিফ্যাক্সে বা টেলেক্সে যোগাযোগ, আর সামনাসামনি এই মেলাটাই হলো সবচেয়ে ভালো জায়গা। আর সব পাবলিশারকে একসাথে পাওয়া, কোনো পাবলিশারের জন্য লন্ডনে যাওয়া, কোনো পাবলিশারের জন্য নেদারল্যান্ডে যাওয়া, কোনো পাবলিশারের জন্য নিউ ইয়র্কে যাওয়া দরকার পড়ে না বইয়ের ট্রেডারদের। বইয়ের ট্রেডাররা একসাথে এদের পায় এই ফ্রাঙ্কফুর্ট বই মেলায়। আবার ফ্রাঙ্কফুর্ট বই মেলার লিটারেরি এজেন্টদের, যারা বড় বড় লেখকদের প্রতিনিধিত্ব করে, তারা এই মেলায় আসে। যারা অন্যান্য দেশের পাবলিশাররা যারা বিদেশি বই করতে চায়, ওখান থেকে লাইসেন্সটা কেনে। আর এই যেখান থেকে লাইসেন্সটা বিক্রি হয়, ওই ফ্লোরটা একেবারে স্টক এক্সচেঞ্জের মতো বিশাল এবং রেস্ট্রিক্টেড। আপনার মেলায় ঢোকার পারমিশন থাকলেই হবে না, টিকিট থাকলেই হবে না, ওইখানে ঢোকার জন্য আলাদা পাস লাগে। তো আমি ভাবছিলাম যে কিভাবে হ্যারি পটার এজেন্টের সাথে দেখা করা যায়। তো আমি কোনো উপায় দেখছিলাম না। ভাগ্যক্রমে ওই ফ্লোরে যেখানে লিটারি এজেন্টরা বসে, তার কাছে ক্যাফেটেরিয়ায় লাঞ্চ খেতে বসছি, তখন দেখেছি যে যারা এজেন্ট ওদের, তারাও খেতে বসছে আমার কাছে। কিভাবে বুঝলাম? ওই তাদের ওই কোম্পানির নাম নাম একটা নাম আছে, লোগো আছে দেখলাম তাদের জ্যাকেটে।
সেই সময় আমি অপেক্ষা করছি যে তারা কখন খাবার শেষ হয় উঠে আসে। যেই তারা তাদের টেবিল ছেড়ে উঠছে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম। বললো যে না এখন তো কথা বলা যাবে না, নো ওয়ে। আমি খুব নাছর বন্ধা মধ্যে ধরলাম, বললো হ্যাঁ রোববার দিন দিতে পারি তোমাকে। রোববার দিন হলো ওদের বিজনেস ডে অফ। রোববার থেকে শুরু হয় ইনফ্যাক্ট জেনারেল ভিজিটরদের মেলা ভিজিট, এবং যারা ব্যবসায়ী বড় কর্মকর্তা তারা সেদিন এই রবিবার দিন থাকে না মেলায়, তারা তার আগেই চলে যায়। যাই হোক, আমাকে মেলার শেষ দিন রোববারে দিল ওরা অ্যাপয়েন্টমেন্ট। আমি ভাবছিলাম থাকি কি থাকে না, তবু দেখলাম না, ওরা আমাকে পাস ইস্যু করছে। ওই লিটারি এজেন্টের যে গেটে আমি পাসটাও পাই। এইভাবে আমি এই হ্যারি পটার লাইসেন্সটা আসে। তো ধাউস বই, অনুবাদক পাওয়া যায় না। প্রথম বইটা অনুবাদ করে এই সংবাদে সোলাভ হাসান অনেক সময় নিয়ে। তারপর দ্বিতীয় তৃতীয়টা আমার বন্ধু মনিরুজ্জামান দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত এডিটর হয়েছে। তারপরে এইভাবে আমি সুইডেনের খুব বিখ্যাত লেখক অ্যাস্ট্রিড লিন্ডগ্রেনের পিপ্পি সিরিজের বইটাও করি। এত পপুলার, আপনি বিশ্বাস করবেন যে আমরা এখানে বোঝা কঠিন। আমাকে যখন স্টকহোম এয়ারপোর্টে জিজ্ঞেস করে, তখন সেনগেন ভিসা ছিল না, আলাদা ভিসা নিতে হতো। জিজ্ঞেস করে কেন এসছো, আমি বললাম যে এইরকম আমি আমার প্রকাশনার জন্য এসেছি অ্যাস্ট্রিড লিন্ডগ্রেনের সঙ্গে দেখা। যদিও কার সঙ্গে দেখা করবো এটা বলার কথা না, জিজ্ঞেসও করেনি। তারপরও বললাম যে উনি বিখ্যাত লোক, হয়তো জানবে। সেই ইমিগ্রেশন অফিসার তো চোখ ছানা বড়, বিশাল বড় চোখ করে, তুমি তার সঙ্গে দেখা করবে কেন? আমি বললাম যে তার বই কোন। সে জাস্ট পাসপোর্ট উঠে সিল মেরে বললো যে তুমি তার পিপ্পি বইটা করবে, পিপ্পি অ্যান্ড লংস্ট্রুম। পিপ্পি ও তার লম্বা মোজা, বা ইংরেজিতে বলে পিপ্পি অ্যান্ড লং স্টকিং। তো আমি যখন পাসপোর্ট নিচ্ছি তখন বললো যে তুমি লাগেজটা নিয়ে বাইরে যাবে, বাইরে গিয়ে দেখবে যে পিপ্পি তোমার জন্য দাঁড়িয়ে আছে। সত্যি বাইরে যায় দাঁড়িয়ে দেখি পিপ্পির স্ট্যাচু, ওদের ন্যাশনাল সিম্বল সুইডেনের প্রায় পিপ্পি। তো পিপ্পির একটা থিম পার্ক আছে, সেখানেও গেছিলাম। সেখানে যে আমাদের বাংলা বইটা পাই, যেটা বাংলা অনুবাদ করি, বিশাল ব্যাপার পিপ্পি। আমার মাঝে মাঝে ভাবি যে আমাদের অনেক ইসের, যেমন আমার প্রিয় বই হলো পথের পাঁচালী। পথের পাঁচালীর উপরেও যে একটা থিম পার্ক হতো কতই না ভালো হতো। বাংলা সাহিত্যের কোনো এইরকম থিম পার্ক বা কোনো গল্প উপন্যাস লিটারেচারকে কেন্দ্র করে নাই। জুবান সন্ধি ভাই আছেন, উনি নিশ্চয়ই এরকম অনেক বাচ্চাদের স্টোরি থিম পার্ক দেখেছেন জার্মানিতে। এমনকি জার্মানির চার্চও এরকম বাচ্চাদের জন্য থিম পার্ক তৈরি করে রাখে। অন্য কেউ না, চার্চ। চার্চ বাচ্চাদের জন্য চার্চের ভিতরেই একটু সামনে প্রশস্ত জায়গা যদি থাকে, বাচ্চাদের গল্পগুলো নিয়ে, ছোট ছোট গল্পগুলো নিয়ে থিম পার্ক তৈরি করে রাখে। তো যা হোক, অ্যাস্ট্রিড লিন্ডগ্রেনের বইটাও নিয়ে আসে। যখন লাইসেন্সটা নিয়ে আমি থাই এয়ারলাইন্সে স্টকহোম টু ব্যাংকক যাচ্ছি, তখন একদল ছাত্র, সুইডিশ ছাত্র অস্ট্রেলিয়া যাচ্ছে। ওদের সাথে গল্প হচ্ছে, এবং গল্প ছলে বললাম যে আমি তোমাদের পিপ্পি বাংলায় অনুবাদ করব।
ওরে বাবা, ভীষণ হই হুল্লোড় পড়ে গেল হোল প্লেনের মধ্যে। সবাই এসে এসে আমাকে দেখছে। প্রথমে মনে করেছে আমি সুইডেনেই থাকি, ছুটিতে দেশে যাচ্ছি। তখন শুনলো আমি পাবলিশার না, আমি পাবলিশার, এবং আমি ওই সুইডেন থেকে পিপি করতে এসছে। তখন আমার গৌরবই আলাদা। তা এরকম গৌরবের ভাগিদার হয়েছে। আরেকবার ফ্রাঙ্কফুর্ট বই মেলায় হিলারি বইটা লিভিং হিস্ট্রি আমার স্টলে দেখে এক ডাচ পাবলিশার কপিটা চেনে। আমি তো বললাম যে কেন, তুমি কি বাংলা পড়তে পারো? বললো না, আমিও পাবলিশার। এবং হিলারির এই বইটা ছিল। এবং হিলারি আসবেন আমস্টারডামে। তুমি কি আছো ইউরোপে? তখন বললো হ্যাঁ। আমি তাকে ফোন নাম্বারও দিলাম, বললাম যে আমি তোমাকে ইনভাইট করতে পারি। সত্যি সত্যি একটা ফোন কল পেলাম। বললো যে দুদিন পর এরকম আমস্টারডামে হোটেল ম্যারিওটে এই একটা লাউঞ্জে এরকম তোমার নেমন্তন্ন। তো আমি জার্মানির ওসনাব্রুকে ছিলাম, ওর কাছেই, আমস্টারডামের কাছে, নেদারল্যান্ডের কাছে। ওখান থেকে ট্রেন নিয়ে চলে গেলাম আমস্টারডামে। আর আমাকে করা হয়েছিল লেট ব্রেকফাস্ট, আমেরিকানরা বলে ব্রাঞ্চ। ওখানে দেখলাম যে ইউরোপিয়ান পাবলিশাররা বসে আছে, হিলারি আছেন। হিলারি উঠে গ্রিট করলেন আমাকে। তো আমার টেবিলটা দেখলাম, আমার চেয়ারটা দেখলাম ওনার কাছে। তো আমি সাথে করে দুটো বই নিয়ে গেছি। হিলারি বইটা দেখলেন এবং প্রশংসা ছাপা। আর আমি ওনাকে বললাম যে প্রথম ওনার যে ইংরেজি বইটা হিলারি রডহ্যাম ক্লিনটন, লেখাটি ওনার হাতের লেখা। ঠিক ওই হাতের লেখা দেখে আমাদের শিল্পী কাইম চৌধুরী প্রায় 3 মাস খেটে বাংলায় ওই লেখা লিখে দিয়েছেন, হিলারি রডহ্যাম, এবং লিখে দিয়ে বলছেন ইংরেজি যার হাতের লেখা এই, সে যদি বাংলা লেখে তাহলে এই তার লেখাটা এইরকম। আমি হিলারিকে এই কথাটা বললাম। হিলারি হেসে বললেন যে আমি ট্রাই করে দেখবো। তো এই তো গৌরবের যে আমরা ধরেন একটা গৌরবের বিষয় হলো যে বড় বড় ভালো বইগুলো পাবলিশ হচ্ছে এবং সেগুলো একে একে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পাবলিশ হচ্ছে, কিন্তু বাংলার কোনো খবর নাই। কিন্তু আমরা হিলারির এই বই দিয়ে, বিল ক্লিনটনের বই দিয়ে, বারাক ওবামার বই দিয়ে, অ্যাস্ট্রিড লিন্ডগ্রেনের বই করে বা হ্যারি পটার করে এই ইন্টারন্যাশনাল মার্কেটে, পাবলিশিং মার্কেটে বাংলাটাও আমরা আনতে পেরেছি। আপনাকে একটা কথা বলি, মাঝখানে মেজবা ভাই একটা কথা বলে নি আমি, এই যে বাংলাকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা, বাংলাকে প্রতিষ্ঠা করা, একটা জায়গা দেওয়া, যে এই জায়গাটা আসলেই সত্যিকার অর্থেই গৌরবের। এখন এই যে আমাদের সময় শেষ হয়ে আসছে, আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে এসেছি মেজবা ভাই। তো এই যে আপনার এই প্রচেষ্টার মানে ভবিষ্যৎ চিন্তাটা কি, আপনারা কি করতে চাচ্ছেন? যে এই যে বাংলা সাহিত্যের এই যে প্রকাশনার দৈন্যতা, যে বাংলা সাহিত্যের যে ওইভাবে বইয়ের জায়গাটা নেই, আমরা বই মেলায় বাংলা সাহিত্যের কোনো বই পাচ্ছি না, এই জায়গাটাকে উত্তরণের জন্য আপনার চিন্তাটা কি মেজবা ভাই? না, আমার চিন্তাটা
আমি চেয়েছি যে শুধু ব্যবসায়িক দিকটা না, আমি চেয়েছি যে এই রাজনৈতিক নেতাদের জীবনী দিয়ে যেটা রাজনৈতিক বিষয়, সেটি হলো ওদের রাজনীতিটা প্রোগ্রাম কর্মসূচি ওরিয়েন্টেড, এবং ওদের যে বিচার বিবেচনা চিন্তা রাজনীতির ক্ষেত্রে, সেটা আমাদের দেশের মানুষ জানুক, এবং আমাদের রাজনীতিও ইতিহাস নির্ভর না, কর্মসূচি নির্ভর এবং দেশ পরিবর্তনের আন্দোলনের উপর নিত্যন্ত হোক। এগুলি বললে এই বইয়ের ভিতরে বিষয়গুলি যদি বলি, বললে আমরা আমাদের গণতন্ত্র যে কত পেছনে, মানুষের অংশগ্রহণ এই রাজনীতিতে কত পেছনে, এটা বোঝা যায়। আমি টনি ব্লেয়ারের মাই জার্নি করেছি। সেই সময় টনি ব্লেয়ারের বিরুদ্ধে সারা দেশ পৃথিবী, টনি ব্লেয়ার বাংলাদেশে আসতেও চেয়েছিলেন, তাকে এই বইকে কেন্দ্র করে বাংলাদেশে আনার সাহস পাইনি, যদিও আমি স্পন্সর পেয়েছিলাম। সেই টনি ব্লেয়ারের যে রাজনীতি এবং তাদের যে ডেমোক্রেসি কিভাবে ওয়ার্ক করে, সেটা চিন্তা করা যায় না। তো এইটার জন্য আমরা ভাবতে পারি ডেমোক্রেসি শুধু নির্বাচন না, যাওয়ার পর আবার 5 বছরের জন্য রাজা হয়ে যাওয়া, সেটা না। প্রতিনিয়ত তারা শুধু একটা জায়গায়, যেমন বারাক ওবামা বলছেন যে অনেকে জিজ্ঞেস করে প্রেসিডেন্টের স্বাদটা কেমন। আমি তাদের বলতে চাই যে প্রেসিডেন্টের স্বাদ হলো একটা নির্দিষ্ট জব, এই কাজটা আমার লিখিত আমার জন্য নির্ধারিত আছে, এই কাজটা আমাকে করতে হচ্ছে। আমি কোনো ক্ষমতার মালিক না, ক্ষমতা মালিক রাষ্ট্র এবং জনগণ। আমি জাস্ট ওই কাজটা করতে হয় আমি কেন, সব প্রেসিডেন্টকে সেই কাজটা করতে হয়। হ্যাঁ, সে একটা প্রেসিডেন্ট গার্ড অফ অনার পায়, স্যালুট পায়, তার জন্য আলাদা প্লেন আছে, অনেক কিছু। কিন্তু তারপরেও বলবো তার কোনো বিশেষ কোনো ক্ষমতা না, আলাদা কিছু নাই, রাষ্ট্র যেটুকু তাকে অর্পণ করছে। আমাদের এখানে এটা তফাৎ। হিলারি ক্লিন্টন রাজনীতির ক্ষেত্রে চিন্তা করছেন তার শিক্ষা নিয়ে, চিকিৎসা নিয়ে, বা ওবামা তার যে নামটা ওবামা কেয়ার, গরিব মানুষের চিকিৎসা নিয়ে, ইমিগ্রেন্ট নিয়ে, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে নাই। সেটা যদি বলেন যে 6 দফা তো ছিল, 6 দফা তো হ্যাঁ, সেটা আমাদের স্বায়ত্ত শাসন, তখন পাকিস্তান পিরিয়ডের স্বায়ত্ত শাসনের বড় প্রোগ্রাম ছিল 6 দফা। তারপরে কিন্তু ইস্যু এবং ওরিয়েন্টেড কিছু নাই, এবং ওইটা নিয়ে কাজ করার ধারাবাহিক ভাবে জবাবদিহিতা দেওয়া পার্লামেন্টে নাই। যেমন আমি একটা বলি, জন মেজরের টনি ব্লেয়ার বলছে একটা জায়গায়, যেদিন বিরোধী দলের নেতার সাথে তার বৈঠক হবে, প্রতি সপ্তাহে একটা বৈঠক হয়, তার বিরোধী দলের নেতা তাকে প্রশ্ন করে, তাকে উত্তর দিতে হবে। তিনি সারা রাত ধরে প্রস্তুতি নিতেন, কি প্রশ্ন হতে পারে, কি উত্তর তিনি দেবেন। এবং বলেছেন যে ব্রেকফাস্টে আমি কলা খেতাম, কলা খেলে একটু এনার্জি বেশি পাবো। মানে তারা বিরোধী দলের ভয়ে কত তটস্থ। তো আমাদের তো একটা ভিন্ন পরিস্থিতি। তো এই জিনিসগুলো আমি আমাদের মানুষকে জানতে চেয়েছিলাম। এই বিষয়গুলি আমি একটু জানতে চেয়েছিলাম, এই জন্য এই বইগুলো পার্টিকুলার দেখে পড়ছি। টনি ব্লেয়ার কিন্তু বইটা বিক্রি হয়নি বেশি, কিন্তু আমার বিশাল বড় বই, অনেক খরচ গেছে, পুরোটাই লস।
কিন্তু আমি করেছি যে এইটার জন্য যে ব্রিটিশ ডেমোক্রেসি কিভাবে কাজ করে, এমনি জাস্ট ভাষণ বা ওদের পার্লামেন্টের সিস্টেমটা দেখার জন্য না, এবং কিভাবে তারা সেকেন্ড ম্যান থার্ড ম্যান তৈরি করে রাজনীতিতে, যাতে কোনো ভ্যাকুম তৈরি না হয়। আমাদের দেশে তো কোনো সেকেন্ড ম্যান তৈরি করা হয় না, এবং দেখা যায় নেতা নেতা আছে তারপর আর কেউ নেই, এবং বলা হয় আমি ছাড়া তার কেউ কাজ করে না, কিন্তু কাজ করার একটা লোকও কিন্তু তৈরি করা হয় না আমাদের দেশে ইচ্ছাকৃত। তো এই জিনিসগুলো লিডারশিপ তৈরি করা, এটা কিন্তু সেখানে আমরা দেখছি। মেজো ভাই, আমরা 1 ঘন্টা সময় পেরিয়ে এসেছি, আমাদের হাতে আর সময় শেষ। আমরা আপনার অনেক কথা, আপনার অনেক মূল্যবান কথা আজকে শুনলাম। আরেকটা সেশনে হয়তো আমরা সামনে, আপনি যদি সময় দেন, রাজি থাকেন, আপনাকে নিয়ে আরো 2-3টা সেশন করা যায়, কারণ আপনার অনেক কথা বাকি আছে, আপনি অনেক কথা বলার আছে, আমাদেরও শোনার আছে মেজবা ভাই। একটা বিষয় জি, আমি বলতে চাই 1 মিনিটে, আচ্ছা সেটি ঠিক হলো আছে। আমাকে প্রশ্ন করে অনেকেই যে আপনারা তো বাইরের বই আনেন, বাংলাদেশে বাংলায় অনুবাদ করে ছাপেন, আমাদের বাংলাদেশের বই বিদেশে বিদেশে আহ, বি- বিদেশি ভাষায় ট্রান্সলেশন করার জন্য দেন না কেন, বা এটা কেন, কি প্রচেষ্টা নেওয়া যেতে পারে? বাংলা একাডেমি পারে, বা জাতীয় গ্রন্থ কেন্দ্র পারে। আমি সবাইকে বিভিন্ন ভাবে বলছি, যদিও বুঝতে চান না তারা, না পারেন না। টাকা দিয়ে হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট স্পন্সর করলো যে আমাদের এই 6টা বই ট্রান্সলেশন করলে, প্রকাশ করলে আমরা প্রকাশকরা এত টাকা দেব। তো সেই ক্ষেত্রে ওই বইটা যদি প্রকাশ হয়ও, আমরা বলতে পারবো যে এই ভাষা অনুদিত হচ্ছে, কিন্তু এটা পাবলিক যাবে না। ওই যে প্রকাশক টাকার বিনিময়ে এটা করলো, তার শক্তি গতি খুব সীমিত, কারণ ওই বই যদি পাঠক না নেয়, সে কিছু করতে পারবে না। তো এটার একটা বড় উপায় হলো, 1 মিনিটে বলি, সেটি হলো বড় এজেন্টকে ধরা, লিটারারি এজেন্ট ধরা। ওই লিটারারি এজেন্ট, যে লিটারারি এজেন্ট এটা বড় পাবলিশারকে দিতে পারবে। আমাদের যারা, আমাদের 2জন পাবলিশার, 2জন লেখিকা হয়েছে, একজন বাইরে অনুদিত, একটা হলো তসলিমা নাসরিন, সেটা কি কারণে হয়েছে এটা আমরা জানি, তবে তার বই অনেক ভাষা, অনেক বেশি ভাষায় অনুদিত হয়েছে। তখন সারা পৃথিবীব্যাপী একটা ক্রেজ ছিল তসলিমা নাসরিন। আর আরেকটি হলো আমি নামটা ভুলে গেলাম, মাহফুজা তাহমিনা আনাম, আমাদের বাংলাদেশের লেখিকা, ব্রিটিশ ভাষী তাহনিমা আনাম, তার কিছু 3টা বই কয়েকটি ভাষা উন্নত। আমি দেখেছি তার এজেন্ট হলো বিশাল, উইলিস, নিউ ইয়র্কের। যে উইলিসের যে শক্তি আছে প্রমোট করা বইটা, সেটা অন্য কারো নাই। এই যে আমাদের বঙ্গবন্ধুর বই বিভিন্ন ভাষা ট্রান্সলেশন হয়েছে, কিন্তু এই বই কিন্তু আপনি এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় বড় বইয়ের স্টলে পাবেন না, কারণ এটা আমাদের প্রচেষ্টার মাধ্যমে অনুদিত হয়েছে। কিন্তু এই বইটা যদি বড় এজেন্টের মাধ্যমে বড় পাবলিশার পেত, তাহলে এটা কিন্তু সব জায়গায় যেত। এখানে অনেকে তৎপরতা দেখিয়েছে, অনেকে লাভবান হয়েছে ব্যক্তিগতভাবে, ফ্রাঙ্কফুর্ট বইমেলা যেতে যেতে পেরেছে বটে, কিন্তু তারা বঙ্গবন্ধু বইটা, বই দুটো সুবিচার করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ মেজবাউদ্দিন আহমেদ মেজবা ভাই, আমাদের সময় দেওয়ার জন্য। আপনি যদি রাজি থাকেন, আমরা আরেকটা সেশন বসবো আপনাকে নিয়ে, আপনার কাছ থেকে অনেক আচ্ছা, কথা আমি শোনার বাকি আছে। রাজি। আপনার রাজনীতির একটা অংশ আমরা বাদ দিয়ে গেছি, কারণ আমাদের 1 ঘন্টার সময় বাধা থাকে হাতে, বাধ্য হই আমরা এই ক্ষেত্রে। মেজবা ভাই, আপনি আশা করি আবার আমরা বসবো, আমরা কথা বলবো। দর্শক শুনলেন
আমাদের আজকের বরেণ্য অতিথি মেজবাউদ্দিন আহমেদ, যার সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, জানলে আপনারা কিছু কিছু জানলেন, খুব সামান্য অংশ জানলাম তার কাছ থেকে তার সম্পর্কে। আমরা চেষ্টা করব আবার তার সাথে বলতে, তার সাথে কথা বলতে। শুধু রাজনীতি নয়, আমাদের সাহিত্য সমস্ত কিছুতেই জড়িয়ে আছেন তিনি, সবকিছু নিয়ে আবার কথা বলবেন। আবার দেখা হবে তাকে নিয়ে, আর দেখা হবে অন্য কোনো গুণী মানুষকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমি কাকুন রেজি আপনাদের সঙ্গে থাকবো আগামীতেও। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। মেজো ভাই, ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ আচ্ছা, আপনাদেরও বংশমালের পক্ষ ধন্যবাদ। থেকে। ধন্যবাদ। আচ্ছা।